আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নতুন সরকারের 2 মাস যায়নি। এই 2 মাসে কখনো কখনো অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু বিএনপি কথা রাখছে না বলতে কথা হয়েছিল কিনা তাও জানি না, কিন্তু বিএনপি সেটার প্রতিদানটা ঠিক মতো দিচ্ছে না। এ সময়ের মধ্যে নতুন আবার একটা টার্নিং পয়েন্ট আছে। টার্নিংটা হলো যে এর আগে এই সরকার আসার পর পর্যন্ত আওয়ামী লীগ পথে ঘাটে সেভাবে মিছিল করেনি, কিন্তু এবার 2-3টা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা বরিশালে মিছিল হয়েছে শুনেছি। আরেকটা খবরে বলা হচ্ছে চট্টগ্রামে গ্রেফতার নেতা কর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ। শুক্রবার দুপুরে নগরীর বাইজিদ বোস্তানী থানার কোয়াইশ অক্সিজেন সড়কের অন্যান্য আবাসিক এলাকায় এই মিছিল হয়। রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে 40-50 জনের একটি দল আওয়ামী লীগের গ্রেপ্তার নেতা কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের বেশিরভাগের মাথায় লাল টুপি ছিল। এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম তিনি বলছেন, মিছিলে অংশ নেওয়া খবরটা প্রথম আলোতে আমি আপনাদের জানাচ্ছি। মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে 8 জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হয়েছে। আওয়ামী লীগ ঝটিকা মিছিল ঢাকায় সবচেয়ে বড় মিছিল ডক্টর ইউনূস আমলে করেছে 2-3 হাজার লোকের, এবং তারপরেও তারা করেছে অনেক ফার্ম গেটে, বিজয় সরণিতে, তেজগাঁয়ে তারা মিছিল করেছে, এবং তারা এটুকু দেখিয়েছে যদি চায় ঝটিকা মিছিল বের করতে তারা করতে পারে। কিন্তু রাজনৈতিক গতি পরিবর্তন এবং নিশ্চয়ই দেন দরবার কিছু চলছিল। আমরা আলোচনা করব দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে, যে বলা হচ্ছে যে শেখ হাসিনা ফেরত দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে ভারত, সেইটা কতটুকু কি আসলে, এবং এই যে পর্দার আড়ালে শিন শারমিন চৌধুরী, তাকে কেন পর্দার সামনে আনা, কেন ঝটিকা, তার মুক্তি, এই সব কিছু, এবং আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল এটা কি নতুন কোন আওয়ামী লীগ নিয়ে বার্তা দিচ্ছে কিনা? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন তেলের জন্য হাহাকার চলছে। এক একদিন দেখছি যে বাংলাদেশের বিভিন্ন পেট্রোল পাম্পে 1 মাইল, 2 মাইল, 3 মাইল পর্যন্ত লম্বা লাইন হয়ে যাচ্ছে বলে পত্রপত্রিকায় খবর আসছে। এদিক থেকে সরকার মহাশয় বলছেন যে বাংলাদেশে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি তেলের মজুদ আছে এবং দেশে কোনো জ্বালানি তেলের সংকট নেই। ঠিক এমন সময়ে বাংলাদেশের মানুষ মাইলের পর মাইল লাইন দিয়েও তেল পাচ্ছে না। সরকার রেশনিং করার চেষ্টা করছে এবং সরকারি লোকেরা জোর খাটিয়ে বিভিন্ন পাম্প থেকে রিজার্ভ তেল নিয়ে সংরক্ষণ করছে। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন প্রশ্ন দেখা দিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ যেহেতু প্রয়োজনীয় তেল পাচ্ছে না, তাহলে আমরা বিকল্প কোনো উৎস থেকে তেল আনতে পারি কিনা। একটা জিনিস মনে রাখবেন আপনারা, পৃথিবীতে যত তেল উৎপাদন হয় এবং যে পরিবহন হয়, এই তেল পরিবহনের মাত্র 21 ভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, আর 79 ভাগ তেল হরমুজ প্রণালীর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এখন আপনারা যদি বোঝেন যে বাংলাদেশ যদি হরমুজ প্রণালী দিয়ে যাদের কাছ থেকে তেল ক্রয় করে, তাদের কাছ থেকে তেল ক্রয় না করে বিকল্প উৎস থেকে যদি তেল ক্রয় করে, তাহলে কি দাম বেড়ে যায়, নাকি সেটা অন্য কোনো প্রবলেম আছে? আপনারা খেয়াল করে দেখেন, পৃথিবীতে যারা তেল উৎপাদন করে তাদের মধ্যে রাশিয়া অন্যতম। রাশিয়াতেও বিশাল অঞ্চলে তেল উৎপাদন হয়, রাশিয়া তেল উৎপাদন করে, এবং ইরান তেল উৎপাদন করে, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই এরাও তেল উৎপাদন করে, ভেনেজুয়েলা তেল উৎপাদন করে, আমেরিকাও তেল উৎপাদন করে। এখন আমরা যদি, এবং চায়নাও তেল উৎপাদন করে। দীর্ঘদিন থেকে ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল ক্রয় করে এবং সেটা তাদের দেশে রিফাইন করে, তাদেরও কিন্তু ভালো একটা তেলের মজুদ রয়েছে। তো এই অবস্থায় আমরা যদি ভারত থেকে, রাশিয়া থেকে অথবা ইরান থেকে তেল কিনি, তাহলে কিন্তু সেটা হরমুজ প্রণালীর বাইরে দিয়েও কিন্তু আসতে পারে।
আমাদের নিজস্ব তেল পরিবহনের জাহাজ রয়েছে, তাহলে আমরা কেন তেল বিদেশ থেকে কিনতে পারছি না? আমরা কেন এই সংকট মোকাবেলায় বিকল্প উৎস থেকে তেল কিনতে পারছি না? এর কারণ একটি, তারেক রহমান সাহেব বলেছিলেন, আপনারা জানেন কিনা, যে রাশিয়ার কাছে এবং ইরানের কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, আমেরিকা যেন আমাদের এই প্রস্তাবটি অনুমোদন করে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্র কার কাছ থেকে তেল কিনবে এবং কার কাছ থেকে তেল কিনবে না, সেটা কি আমেরিকার কাছ থেকে পরামর্শ নিয়ে কিনতে হবে, অর্থাৎ আমেরিকার নির্দেশনা অনুসারে কিনতে হবে? বিষয়টা তাই। কেন? ডক্টর ইউনূস সরকার যাওয়ার আগে, জাস্ট 3 দিন আগে আমেরিকার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুসারে আমেরিকা যাদেরকে শত্রু রাষ্ট্র মনে করে, অথবা আমেরিকা যাদের সাথে বিজনেস করলে এবং ইন্টারন্যাশনাল ট্রেড করলে মনে করে যে এটা রাইট না, সেই রকম কোনো উৎস থেকে বাংলাদেশ কোনো ধরনের জ্বালানি বলেন আর অন্য ভোগ্যপণ্য বা ভোজ্যপণ্য এরকম কোনো কিছুই কিনতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য চুক্তি পৃথিবীর কোনো দেশ থেকে হতে গেলে, অথবা কোনো দেশ থেকে তেল এবং আমাদের ইনফরমেশন টেকনোলজি অথবা যুদ্ধ সামগ্রী অথবা সামরিক সামগ্রী, উড়োজাহাজ, হেলিকপ্টার কিনতে গেলে হয় আমেরিকার থেকে কিনতে হবে, না হয় আমেরিকার পারমিশন নিয়ে কিনতে হবে। বিষয়টা খেয়াল করে দেখেন কত সিরিয়াস একটা বিষয়। একটা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া, এই বিকিয়ে দেওয়ার কাজটি ডক্টর ইউনূসকে দিয়ে করানো হয়েছে। কিন্তু এখানে আপনারা ডক্টর ইউনূসকে শুধু দোষ দিলে হবে না, এই দোষটি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামাতে ইসলামী দলগতভাবে সমর্থন দিয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমেরিকাকে অনেক দিন কিন্তু শিবিরকে আমেরিকা নিষিদ্ধ সংগঠন হিসেবে রেখেছিল, জামাতকে আমেরিকা তালেবানের বিকল্প, আইএসের বিকল্প মনে করত, যার কারণে আমেরিকার কাছে এই জামাতি শক্তি এবং বিএনপির গ্রহণযোগ্যতা ছিল না। বিএনপির গ্রহণযোগ্যতা না থাকার কারণ হলো, বিএনপি যখন 2005 সালে 6 সালে যখন ক্ষমতার থেকে চলে যায়, তখন এই বিএনপির আজকের যিনি প্রধান, তিনি তখন প্রধান ছিলেন না। তার বিরুদ্ধে আমেরিকা কিছু অবজারভেশন দিয়েছে। আমরা সেটা প্রথম আলো সহ যখন উইকিলিক্স প্রকাশ করে তখন দেখেছি। এই তারেক রহমানকে মিস্টার 10% বলে সেখানে উল্লেখ করা হয়েছিল যে তিনি বাংলাদেশ এবং আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর একটি ব্যক্তি, এবং তিনি জঘন্য ব্যক্তি এবং অসৎ ব্যক্তি। এর ফলে আমেরিকা কোনোভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে ফিরুক সেটা চাননি। সর্বশেষ আপনারা জানেন, এই তারেক রহমান গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে যাওয়ার আগেই তিনি, তার মা যখন মৃত্যুশয্যায়, তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশে ফেরা আমার উপরে নির্ভর করে না। এর ফলে আপনারা বুঝতে পারছেন তার এম্বার্গোটা কোথায় ছিল। তখন তিনি এই জামাতের সাথে সমঝোতা করে আমেরিকাকে সায় দিলেন যে তুমি যদি বাংলাদেশ বিক্রি করার দস্তখত দাও, সেটা তো আমরা রাজি থাকবো। অর্থাৎ আমরা ক্ষমতায় আসার আগেই ডক্টর ইউনূস সেটা করে ফেলবে, আমরা ডক্টর ইউনূসকে গ্রিন সিগন্যাল দেব। তার মানে আপনারা বোঝেন যে এই কাণ্ডটি শুধু ডক্টর ইউনূস একা করেননি। এই জামাতে ইসলামী, তারা যে বাংলাদেশকে চায়নি, সেই জামাতে ইসলামী এবং এই তারেক রহমান যৌথ প্রযোজনায় এই কাজটি করিয়েছেন। এবং আপনারা খেয়াল করলে দেখবেন, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়টাকে নেগোশিয়েট করেছেন ডক্টর ইউনূসের ক্যাবিনেটে, এবং তিনি এখন বর্তমান সরকারের তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন এই চুক্তিটি করার আগে জামায়াতের কাছে এবং বিএনপির কাছে মতামত চাওয়া হয়েছে, তারা ক্লিয়ার মতামত দিয়ে এগ্রি করার পর এই চুক্তিটি হয়েছে। তার মানে এখন কি শুধুমাত্র এই বাটপার ইউনূসের উপরে এই চুক্তিটি করার দায় শুধু চাপিয়ে দিলেই হবে? হবে না। আসিফ নজরুল যেমন দায়ী, ডক্টর ইউনূস যেমন দায়ী, ঠিক
তেমনি করে এই আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর শফিক ডক্টর শফিক এবং তার আরো সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা যৌথভাবে বাংলাদেশকে এই 53-54 বছর পর আমেরিকার কাছে মোটামুটি বন্ধক দিয়ে দিয়েছে। কারণ ওখানে কথাই ছিল যে আমরা ক্ষমতায় যাওয়ার আগে যেন ডক্টর ইউনূস কাজটি করে ফেলে। এই কথাটি শফিক সাহেবও মনে করেছিলেন তারা ক্ষমতায় আসতেছেন, সুতরাং তাদের আসার আগেই যেন এটি শেষ হয়ে যায় এবং আমেরিকাকে খুশি করা যে আমরা তোমাদের স্বার্থের পক্ষেই আছি। আর তারেক রহমানও ভেবেছেন আমি তো ক্ষমতায় আসতেছি, আমাকে যেন এর দায় না নিতে হয়, সেই জন্য তিনি বলেছেন যে আমরা ক্ষমতা আসার আগেই 3 দিন আগেই আপনি সেটা করে ফেলেন। আপনি খেয়াল করে দেখবেন ডক্টর ইউনূস যখন এই চুক্তিটি করে তখন কিন্তু তারেক রহমান বা শফিক রহমান কেউই কিন্তু একবারও বলে নাই মিডিয়াকে যে আমরা মনে করি একটি নির্বাচিত সরকার আমেরিকা বা অন্য যে কোনো দেশের সাথে এই রকম চুক্তি করবে, আমরা চাই এই চুক্তি যেন ডক্টর ইউনূস না করে। এটা কিন্তু তারা বলেননি। তারা না বলে কি করেছেন, তারা মূলত এই চুক্তিটি যেন তাদের ক্ষমতায় আসার আগে অথবা বিরোধী দলে আসার আগে যেন ডক্টর ইউনূস করে তাদেরকে দায় মুক্তি দেন, সেই চেষ্টাটি তিনি করেছেন। আর ডক্টর ইউনূসকে তো পাঠানো হয়েছেই এটা করার জন্য। তার মানে খেয়াল করে দেখেন, এই ত্রিরত্ন বিএনপি, জামাত এবং এই ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, এই তিনটা মিলে বাংলাদেশের সার্বভৌমত্ব আমেরিকার কাছে তুলে দিয়েছে। আমেরিকার কাছ থেকে চুক্তি মোতাবেক 14টি বোয়িং কিনতে হবে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশ নতুন 14টি বোয়িং কেনার মতো বাজেট 1 বছরে হয় না বাংলাদেশে। বাংলাদেশকে আমেরিকার থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণে এই কৃষিপণ্য কিনতে হবে। আপনারা জানেন, আমরা যারা ইউরোপে থাকি, আমেরিকায় যারা থাকেন, আমেরিকায় ইউরোপে 1 কেজি আলুর দাম যদি পটেটো ধরেন বা রাইস ধরেন $1 উপরে, তো $1 যদি 1 কেজি আলুর দাম হয় তাহলে বাংলাদেশি টাকায় হয় 122 টাকা। আর আমেরিকা থেকে 1 কেজি আলু বাংলাদেশ পর্যন্ত শিপমেন্ট করে নিয়ে খালাস করে বাংলাদেশে বাজারে বিক্রি করা পর্যন্ত যারা বিক্রি করবে তাদেরও তো একটু লাভ লাগবে। সেই জায়গায় যেতে যেতে আলুর দাম পড়বে প্রতি কেজি 200 টাকা। অথচ আমরা জানি বাংলাদেশে 100 টাকা বাংলাদেশে উৎপাদিত আলু 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 30 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়। তাহলে এখন আপনি কি আমেরিকার থেকে আলু এনে সেটা গরুকে খাওয়াবেন না মানুষকে খাওয়াবেন, নাকি সেটা আমেরিকার প্রতিনিধিরা আসলে তাদেরকে খাওয়ানোর জন্য আপনি সংরক্ষণ করবেন? তারপর বলা হচ্ছে আমেরিকার থেকে আমাদেরকে সমস্ত এই তেল আমেরিকা থেকে কিনতে হবে এবং আমাদের যে অস্ত্রশস্ত্র সেগুলো আমরা আমেরিকার কাছ থেকে কিনতে হবে। আপনারা জানেন আমেরিকার উৎপাদিত প্রোডাক্টের দাম অনেক বেশি, যার কারণে আমেরিকা নিজেই চায়নার উপরে নির্ভরশীল। আমেরিকার বাজারে যেসব প্রোডাক্ট পাবেন, শুধু কি আমেরিকা, পুরো ইউরোপ সব কিছু চায়নায় সয়লাভ হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে চায়নার শ্রমবাজার, স্টাবলিশমেন্ট কস্ট এবং বাজার বিপণন পদ্ধতি, ট্রান্সপোর্টেশন সবকিছু মিলিয়ে আমেরিকার 3 ভাগের 1 ভাগে তারা বিক্রি করতে পারে। যার কারণে আমেরিকা নিজেই এখন, ইউরোপ নিজেই এখন চায়নার উপরে, এশিয়ার বিভিন্ন দেশের উপরে নির্ভরশীল। এই যে দেখেন আমাদের এই তৈরি পোশাক, আমেরিকাতে যদি এই পোশাক তৈরি করা হয়, এটার দাম যা হবে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে বাংলাদেশ থেকে উৎপাদন করে নিয়ে আসা যায়। তাই আমেরিকাও বাংলাদেশের উপরে নির্ভর করছে। তাহলে আর আমরা এখন আমেরিকার থেকে কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি। শুনতে ভালোই লাগে, আমরা উন্নত হয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের রাজনীতিবিদ, আজকের রাজনীতিবিদেরা কতটা অসৎ, কতটা অনৈতিক এবং কতটা মিথ্যাবাদী। দেখেন, যখন এই পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে যে তিনাকেও এই চুক্তি সম্পর্কে অবহিত করা হয়েছিল, তিনি কিন্তু তার প্রতিবাদ করেননি, বরং তিনি তাকে তার ক্যাবিনেটে স্থান দিয়েছেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে
এবং যারা বিরোধী দলে আছে এরা বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ইউরোপ, আমেরিকা এবং এশিয়াতে বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করেছেন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ অ্যান্ড স্যানিটেশনে বাংলাদেশকে তৃতীয় বিশ্ব থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন, মানুষের জীবনকে ট্রান্সফরমেট করে দিয়েছেন উন্নতির দিকে। সেই দেশটাকে এখন এই বাটপাড়েরা মিলে এই ৭১-এর স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীকে যারা এই বাংলাদেশে প্রতিস্থাপন করেছে তারা মিলে এই বাংলাদেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের গন্তব্য কোথায় আমরা সত্যিকার যদি ভাবি আমরা অবাক হয়ে যাই, আমরা ভয় পাই। কেননা এই দেশে আমরা বহু গল্প শুনেছি, ভারতের সাথে গোলামি চুক্তি, ভারতের সাথে দেশ বিক্রি করে দেওয়া, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি চুক্তিও দেখিনি। ভারত বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন প্রতিদিন আপনি সেটা বুঝবেন। আগামী সেপ্টেম্বর মাস, এখন মে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, আর মাত্র 4 মাস পরে ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের যে গঙ্গার পানি চুক্তিটি ছিল সেটি শেষ হয়ে যাচ্ছে। ভারত এখনো কিন্তু সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশের সাথে এই চুক্তিটি নবায়ন করবে। বাংলাদেশ তো উন্মুখ হয়ে বসে আছে এই চুক্তিটি কন্টিনিউ করার জন্য, কিন্তু ভারত সরকার বিএনপিকে সুযোগ দিয়েছে বহুবার। বিএনপি যদি এবার এই সুযোগ কাজে লাগাতে না পারে, বাংলাদেশ খাদ্যে যে স্বয়ং সম্পূর্ণ সেটা থেকে নিচে নেমে যাবে এবং বাংলাদেশের দুর্ভিক্ষের আভাস এখন থেকেই কিন্তু দিয়ে রাখা যায়। একদিকে ক্রাইসিস চলছে সারা বিশ্বে তেলের, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ বেকার এবং মধ্যপ্রাচ্যেও আমাদের যে শ্রমিক তাদের জীবন সংকুচিত হয়ে আসছে। এবং আপনি যদি দেখেন পৃথিবীর কোনো দেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না গত 2 বছর, অর্থাৎ ইউরোপের 18 মাস, এই সরকারের 2-3 মাস, প্রায় 2 বছরের কাছাকাছি, এবং আগামী দিনে বিনিয়োগ আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। তার মানে এই বাংলাদেশটিকে একটি অন্ধকার গলির দিকে আমরা যেভাবে দেখছি বুক করে হাঁটতে, আমাদের প্রধানমন্ত্রী যেরকম মিথ্যা কথা পার্লামেন্টে দাঁড়িয়ে এবং পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে বলছে, আপনারা তো বাসানি ইস্যু সবাই জানেন, আমি সেটা আর বললাম না। বাসানির মৃত্যুর 3 বছর পরে বাসানি আবার জিয়াউর রহমানের হাতে যখন এই দানের শীষ তুলে দিতে আসলেন, বাঙালি তাকে দেখল না। সেই মহান নেতাকে না দেখার কষ্ট নিয়েই বাঙালি আজও নতুন নতুন গল্প শুনছে। বন্ধুরা, আজকে যে কথাটি নিয়ে আপনাদের সামনে এসেছিলাম সেটার মূল বিষয়টাই হলো ওই চুক্তি এবং চুক্তির পিছনে কারা এবং এই চুক্তি বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে। আগামী পর্বে কথা বলবো বাংলাদেশ এবং আমেরিকার এই চুক্তি কিভাবে বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে তার দফাওয়ারি আলোচনা করব। কথা হবে 18 এপ্রিল, রাত তখন 11:50। পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে চলা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা যখন ওমান সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তখন জাহাজের 31 জন নাবিকের চোখে ছিল দীর্ঘ 40 দিনের বন্দিদশা থেকে মুক্তির স্বপ্ন। কয়েক ঘন্টা আগেই ইরান ঘোষণা করেছিল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে, কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। রাত 12:30টার দিকে ইরানীয় নৌবাহিনীর পক্ষ থেকে আসা একটি রেডিও বার্তা সব উলটপালট করে দেয়। নির্দেশ আসে, সব জাহাজের ইঞ্জিন বন্ধ করো এবং যেখানে আছো সেখানেই স্থির থাকো। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এ নিয়ে তিনবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের এই রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটিকে ইরান
ফিরিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পিছনে কি কেবলই কারিগরি বা অনুমতির অভাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে 2026 সালের মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার দর কষাকষির জটিল সমীকরণ? দেশের অনেক গণমাধ্যমের তথ্য হলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে সবশেষ 17 এপ্রিল ইরান দ্বিতীয় দফায় হরমুজ পার হওয়ার পথে আটকে দিয়েছে। তবে আমাদের অনুসন্ধান বলছে 2 নয় 3 দফায় আটকে দেওয়া হয়েছে জয়যাত্রার যাত্রা। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল ও ড্রোনের আনাগোনা শুরু হয়, তখন বাংলাদেশি শিপ এমভি বাংলা জয়যাত্রা ছিল দুবাইয়ের জেবেল আলী বন্দরে। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর এক ভয়াবহ বিমান হামলা চালায়, যাকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ডেকাপিটেশন স্ট্রাইক। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার সংবাদে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পরপরই ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। 26 ফেব্রুয়ারি এটি কাতারের মেসাইদ বন্দর থেকে 38,800 টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের 10 নম্বর টার্মিনালে ভেড়ে। কিন্তু পণ্য খালাস শুরু হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। 2রা মার্চ একটি মিসাইল জাহাজটি থেকে মাত্র 200 মিটার দূরে একটি তেলের রিজার্ভারে আঘাত হানে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যুদ্ধের দামামা 31 জন বাংলাদেশি নাবিককে এক চরম মানসিক সংকটে ফেলে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল জেবেল আলীতে পণ্য খালাস শেষ করতে 11 মার্চ পর্যন্ত সময় লেগে যায়। এরপর থেকে শুরু হয় জাহাজটির ফেরার লড়াই, যা আজ অবধি সফল হয়নি। গত 8 এপ্রিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সাময়িক 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়। এই সুযোগে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে বের করে আনার। এমভি বাংলার জয়যাত্রা ততক্ষণে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন ফসফেট সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটির গতি ছিল 9.5 নটিক্যাল মাইল এবং ধারণা করা হয়েছিল 4 মে নাগাদ এটি গন্তব্যে পৌঁছাবে। কিন্তু 10 এপ্রিল জাহাজটি যখন হরমুজ প্রণালীর 60 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছায়, তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি থেকে কোনো অনুমতি মেলেনি। চিফ ইঞ্জিনিয়ার রাশিদুল হাসানের মতে, তারা রেডিও মারফত বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তেহরান থেকে কোনো সবুজ সংকেত আসেনি। নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটি তখন দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের কাছে নোঙর করতে বাধ্য হয়। এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়। প্রশ্ন হলো, কেন যুদ্ধবিরতির মধ্যেও অনুমতি মিলল না? এর কারণ লুকিয়েছিল আইআরজিসির নতুন সামরিক কৌশলে। ইরান দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে, তাই তারা কোনো শত্রু সংশ্লিষ্ট জাহাজকে বিনা অনুমতিতে পার হতে দেবে না। যদি বাংলাদেশ সরাসরি যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু জাহাজটির যে পণ্য মানে সার বহন করছিল তা ছিল সৌদি আরবের, যা ইরানের বর্তমান ভূ রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচিত হচ্ছিল। 17 এপ্রিল বিকেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নাটকীয় ঘোষণা আসে। তারা জানায়, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে হরমুজ প্রণালীর সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এই সংবাদটি বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি দিল, সামুদ্রিক বিশেষজ্ঞদের জন্য ছিল এক ধোঁয়াশা। বিএসসি এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালিক দ্রুত জাহাজটিকে নোঙর তুলে যাত্রা করার নির্দেশ দেন। রাত 9টায় জয়যাত্রা যাত্রা শুরু করে। ওই সময় কেবল বাংলাদেশি জাহাজটি নয়, প্রায় 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য একসাথে ইঞ্জিন চালু করে।
জয়যাত্রা রাত 11:50 প্রণালীর প্রবেশ মুখে পৌঁছায়। কর্মকর্তাদের ধারণা ছিল ভোর 3টার মধ্যে এটি ওমান সাগরের নিরাপদ জলসীমায় পৌঁছে যাবে, কিন্তু রাত 12:30 আবারও সেই পরিচিত রেডিও বার্তা। ইরানি নৌবাহিনী নির্দেশ দেয়, ইঞ্জিন বন্ধ করো। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক টিবিএসকে বলেছেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় তারা মনে করেছিলেন প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে। এই সময় প্রায় 40টার মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। সাধারণভাবে মনে করা হচ্ছে এই হঠাৎ বাধা দেওয়ার পেছনে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরান হরমুজ খুলে দিলেও মার্কিন নৌবাহিনী ইরানের সকল বন্দরের উপর অবরোধ বজায় রাখবে যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হচ্ছে। ইরানের আইআরজিসির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়া শুরু করে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পোর্টগুলোতে অবরোধ অব্যাহত রাখে তবে ইরানও হরমুজ প্রণালীতে কাউকে বিনা অনুমতিতে নড়তেও দেবে না। মূলত ট্রাম্পের অনড় অবস্থান এবং ইরানের পাল্টা কৌশলের মাঝখানে পিষ্ট হয় বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, ইরান কেন বাংলাদেশের এই জাহাজটিকে বারবার আটকাচ্ছে, অথচ গত 1 এপ্রিল ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারা বাংলাদেশের 6টি জ্বালানি জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে তিনবার কেন বাংলাদেশি শিপ জয়যাত্রা যাত্রা আটকে গেল? এর প্রথম কারণ হতে পারে আইআরজিসির 10 দফা প্রস্তাব ও মাশুল বিতর্ক। ইরান গত 9 এপ্রিল একটি 10 দফা প্রস্তাব পেশ করে, যা এই অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের নিয়ম পুরোপুরি বদলে দিতে চায়। এই প্রস্তাবের 2 নম্বর ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে এবং প্রতিটি জাহাজকে এই জলপথ ব্যবহারের জন্য টোল বা মাশুল দিতে হবে। দেখা গেছে চীন, মালয়েশিয়া এবং ভারতের কিছু জাহাজকে ইরান পার হতে দিয়েছে, কারণ তারা আইআরজিসির সাথে সমন্বয় করেছে এবং অনেক ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক মাশুল পরিশোধ করেছে। কিন্তু বিএসসি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কোনো অনানুষ্ঠানিক মাশুল দিতে রাজি হয়নি, যা জাহাজটি আটকে যাওয়ার একটি প্রধান কারণ হতে পারে। দ্বিতীয়ত আছে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ইরানের অসন্তুষ্টি। ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদী একটি সংবাদ সম্মেলনে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ সরকার ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে যথেষ্ট কঠোর ভাষায় নিন্দা জানায়নি। তিনি বলেছিলেন, বাংলাদেশ একটি বন্ধু দেশ হলেও ইরানের সংকটের সময় দেশটির নীরবতা দুঃখজনক। এই কূটনৈতিক শীতলতার প্রভাব বাংলার জয়যাত্রার উপর পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ইরান সম্ভবত এই জাহাজটিকে একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ঢাকা তাদের পক্ষে আরও জোরালো অবস্থান নেয়। সবশেষ কারণটি হলো কার্গোর উৎস ও গন্তব্যের সমীকরণের এক জটিল ভূ রাজনৈতিক হিসাব। বাংলার জয়যাত্রা বহন করছে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরের সার। 2026 সালের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক আবারও তলানিতে ঠেকেছে। ইরান মনে করছে সৌদি আরবের পণ্য পরিবহন করে এমন জাহাজগুলোকে অবাধে যাতায়াত করতে দিলে তা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিপরীতে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে। উপরন্তু জাহাজটির বর্তমান চার্টারার হলো সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি দাভা সিঙ্গাপুর। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভবত এই চার্টারের সাথে ইসরায়েলি বা মার্কিন সংযোগ খতিয়ে দেখার অজুহাতে অনুমতি ঝুলিয়ে রেখেছে। দর্শক, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। 1982 সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী সকল দেশের জাহাজের এই প্রণালী দিয়ে ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার আছে। কিন্তু ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও এর নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ অনুসমর্থন বা রেটিফাই করেনি। ইরানের দাবি, তারা কেবল সেই সব দেশকে ট্রানজিট প্যাসেজ সুবিধা দেবে যারা তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ এবং যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি নয়। 2026 সালের এই সংকটে ইরান দাবি করছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর অবরোধ আরোপ করেছে, তাই তারা রাইট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার থেকে এই জলপথ বন্ধ রাখতে পারে।
আর বাংলার জয়যাত্রা এই আইনি গোলক ধাঁধায় আটকে গেছে। দর্শক, বাংলার জয়যাত্রা আটকে থাকা কেবল একটি জাহাজের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার উপর এক বিশাল আঘাত। জয়যাত্রা যেখানে সার বহন করছে, সেখানে কাতার ও সৌদি আরবে বাংলাদেশের আরো 6টি জ্বালানি জাহাজ আটকা পড়েছিল। বাংলাদেশে ইতিমধ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং লোডশেডিং এর মাত্রা বেড়েছে। ইরান সচেতনভাবেই বাংলাদেশের জ্বালানি জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলার জয়যাত্রার মতো সাধারণ পণ্যবাহী জাহাজগুলোকে আটকে রেখে তারা ঢাকার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশি শিপটির নাবিকদের একজন আক্ষেপ করে বলেন, তারা কি কেবলই রাজনৈতিক দাবার গুটি? তাদের কি দোষ যে তাদের এভাবে সমুদ্রের মাঝখানে বন্দী থাকতে হবে? দৈনিক আজকের পত্রিকা বিএসসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজে থাকা 31 জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে। জাহাজটি প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক 6 টনে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ইরান কেন বাংলাদেশের জাহাজটিকে তৃতীয় দফায়ও অনুমতি দিল না, তার উত্তর কেবল একটি রেডিও বার্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ইরানের ক্ষমতার আস্ফলন, মার্কিন অবরোধের জেদ এবং বিশ্ব রাজনীতির সেই নিষ্ঠুর খেলা, যেখানে সাধারণ মানুষ এবং ছোট দেশগুলো বলির পাঠা হয়। দেখা যাচ্ছে ইরান বাংলাদেশকে সরাসরি শত্রু ভাবছে না, কিন্তু তারা বাংলাদেশকে তাদের পক্ষে আরো জোরালোভাবে দেখতে চায়। বাংলার জয়যাত্রা এখন সেই বন্ধুত্বের অগ্নি পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের মেঘ কাটছে, ততক্ষণ পর্যন্ত জয়যাত্রার এই অবরুদ্ধ যাত্রা হয়তো শেষ হবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাম্প্রতিক ভারত সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে লেখা হয়েছিল যে তারা ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এটা নিয়ে তখন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কিছু বলেনি। কিন্তু একদিন আগে দেখা গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যে উনি বলেছেন যে the request is being examined as part of the ongoing judicial and the internal legal processes. তো এই কথার অর্থটা কি? যে তারা বিষয়টাকে বাংলাদেশ সরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলেছে সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, যেই জুডিশিয়াল অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে সেটা, এবং ভারতের অভ্যন্তরীণ আইন কানুনের ভিত্তিতে। আমি বাংলায় এটুকুন করতে পারছি, ইন্টারনাল প্রসেসেস। ইন্টারনাল বললে তো ভারতের ইন্টারনাল লিগ্যাল প্রসেসই বোঝানোর কথা, যদিও এর মধ্যে একটু ভেগ আছে যে কোন দেশের উনি বোঝাচ্ছেন সেটা। কিন্তু এই জায়গাটা আমার কাছে খুব হতাশাব্যঞ্জক মনে হয়েছে। এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যটা হতাশাব্যঞ্জক এই জন্য না যে এর মধ্যে বড় কিছু আছে বা এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে, শেখ হাসিনাকে তারা বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে, এগুলো নয়। ওই যে মানব জমিনের ওই বদমাস, পৃথিবীর সেরা বদমাসদের মধ্যে একটা এই মতিউর রহমান চৌধুরী বা এরা যেগুলা গুজব ছড়ায় সেটা না। কিন্তু ভারতের বক্তৃতা বিবৃতিগুলো আসলে আমাদের একটু পরীক্ষা করা দরকার। সেই দিক থেকে এই জিনিসটা আমি কিছু কথা বলবো। তার আগে একটা জিনিস বলি, দেখেন ভারতে সুন্দর একটা সিস্টেম আছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আছে, কিন্তু বাংলাদেশে এটা নাই। বাংলাদেশে আছে নামে মাত্র, তাকে কিন্তু তার কোনো ওই রকম আপনি দেখবেন না ব্রিফিং টিফিং। এটার কারণ হলো বাংলাদেশের যারা মন্ত্রী আর সচিব হয় এরা এতটা ইতর শ্রেণীর হয় যে এরা নিজেরাই খালি সাংবাদিকদের সামনে মুখ বাড়িয়ে দিতে চায়, যে একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম গড়ে তুলবে দেশের জন্য, মানে যেটা সুন্দর একটা সিস্টেম, সেটা বাংলাদেশ এখন পর্যন্ত আসে নাই। আপনি চীনে দেখেন,
রাশিয়াতে দেখেন, স্টেট ডিপার্টমেন্ট ইউনাইটেড স্টেটসের দেখেন, এমনকি পাকিস্তানেও আছে, বাট ওটা কতটা কার্যকর আমি জানি না। কিন্তু আমরা এত সুন্দর একটা ব্যবস্থা এখনো গড়ে তুলতে পারিনি। হ্যাঁ, আমাদের টাকার সীমাবদ্ধতা, লোকবলের সীমাবদ্ধতা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আমাদের মন্ত্রী আর সচিব, এরা নিজেরাই পাগল হয়ে যায় সাংবাদিকদের সাথে তাদের মুখ দেখানোর জন্য। ভবিষ্যতে আশা করি এইরকম পাগল মানে সাংবাদিকদের মুখ দেখানোর মতো উন্মাদ মন্ত্রী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে হবে না, এটা আশা করি আর কি। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। শেখ হাসিনাকে নিয়ে যে ভারতের এই যেসব কথাবার্তা, এগুলা কিছুটা আসলে অসম্মানজনক, এটা মানতে হবে। এই অসম্মানজনক কথাবার্তা কেন ভারত বলছে সেইটা আসলে আমাদের খুব ভেবে দেখা দরকার। কারণ হলো যে ভারতের কর্তৃপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিদায় হওয়ার পর থেকে এবং ইউনূস চলে যাওয়ার পর বিএনপির সাথে ভালো সম্পর্ক রক্ষার জন্য কিন্তু ভারত যথেষ্ট পরিমাণে নিজেদের স্যাক্রিফাইস করছে, এবং তাদের কথাবার্তার আমি অনেক ধরনের আপনার দুর্বলতা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এবং ভারত দুই পক্ষের জন্য ক্ষতিকর হচ্ছে। এইটা ভারত বুঝে করুক না বুঝে করুক, কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের কোনো আলাপ আলোচনার প্রেক্ষাপটে করুক, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো প্রজ্ঞা নেই। ভারত বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের বেসিসে যদি না হয়, ভারত কিন্তু এই ফ্রন্টে আরেকটা পাকিস্তান পাবে, আফগানিস্তান কিন্তু পাবে না। ফলে ভারত আশা করি এগুলো চিন্তা ভাবনা করে দেখবে। ভারতে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, যদিও সেসব জ্ঞানী গুণী মানুষদের কোনো প্রজ্ঞা আমি বাংলাদেশের ব্যাপারে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে পাইনি। আশা করি ভারত এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলার ক্ষেত্রে। ধন্যবাদ। ঢাকায় এক মার্কিন কূটনীতিকের বাসায় গোপন বৈঠকেই রচিত হয়েছিল 2024-এর 5 আগস্টের সরকার পতনের নীল নকশা। এমন একটি দুটি নয়, ধারাবাহিকভাবে অনেক বৈঠকের কথাই জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ তাদের অনুসন্ধানী প্রতিবেদনে। এছাড়া সরকার পতনের ওই নীল নকশায় বাংলাদেশ সেনাবাহিনীর কোন কোন সেনা কর্মকর্তা নিজেদের জড়িয়েছিলেন তাও খোলাসা করা হয়েছে এই প্রতিবেদনে। আরো অনেক চমকপ্রদ তথ্য জানতে থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, যে মার্কিন কূটনীতিকের কথা বলা হচ্ছে তার ঢাকার বাসভবনে শাসন পরিবর্তন পরিকল্পনার মানে বাংলাদেশের যে গোপন বৈঠকগুলো হয়েছে, সেখানে অংশগ্রহণকারী বলা হচ্ছে যে যারা অংশগ্রহণ করেছেন সেই বাংলাদেশিদের অনেকেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছিলেন। তারা এই প্রতিবেদনের নাম বলেনি, তাই আমরাও নাম বলছি না। তো ঘটনাটি কিভাবে তারা উপস্থাপন করেছে, কিভাবে সামনে এলো? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মার্কিন নেতৃত্বাধীন কোয়াডে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন, এটি আমরা সকলেই জানি। এতে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু। এটা 2023 সালের কথা। এরপর থেকেই আমরা দেখেছি তিনি ডোনাল্ড লু ঘন ঘন ঢাকা সফর করেছেন। আমরা অনেকেই রাজনৈতিক কারণগুলো তখনই অনুসন্ধান করবার চেষ্টা করেছি, এখন যতটা স্পষ্ট হচ্ছে তখন সেটি বোঝা যায়নি। তিনি কলম্বো, দিল্লি এবং নেপাল নানান তার যে এন্টোরেজে এটি অ্যাড করে এক পর্যায়ে তিনি ঢাকা আসতেন, কিন্তু মূল ফোকাস ছিল ঢাকা। এই প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে নেপালে বাংলাদেশি মালিকানাধীন এক রিসোর্টে, বাংলাদেশি মালিকের এক রিসোর্টে, এবং ঢাকায় মার্কিন কূটনীতিক হেলেন লাফেভের বাসভবনে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শাসন পরিবর্তন বা সরকার পরিবর্তনে বেসামরিক সামরিক কৌশল উত্থাপন করা হয়েছিল। কনসেপ্টটা তারা সেখানে ডেভেলপ করেছিলেন। ডোনাল্ড লু এবং পিটার হাস এই নেটওয়ার্কের সাথে পরিকল্পনা সমন্বয় করেছিলেন। পিটার হাসকে আপনারা সকলেই চেনেন, এটি জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। এসব বৈঠকে 111-এর সময় যে অসমাপ্ত থেকে যায় -2 ফর্মুলা, এটিকে আবার কার্যকর করবার জন্য এটির উপর ভিত্তি করে নতুন পরিকল্পনা তৈরি করা হয়, যার লক্ষ্য ছিল একটি নির্দলীয় দীর্ঘমেয়াদী সামরিক বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা, যেটি আমরা দেখলাম গত 18 মাস ছিল আমাদের এখানে। এতে বলা হচ্ছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এর আগে এই 2023-এর আগে এক সাবেক বামপন্থী আত্মীয়ের মাধ্যমে জাফরুল্লাহ চৌধুরীকে, মরহুম আল্লাহ বেহেশত নসিব করুক তাকে, জাফরুল্লাহ চৌধুরীর আত্মীয়ের কথাই তিনি বলছেন, তারা জাফরুল্লাহ চৌধুরীকে
নির্বাচিত করেছিলেন, মানে চয়েস করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি পরে আমরা দেখলাম ইউনূসের মাধ্যমে বাস্তবায়িত হলো। এটা আসলে 2018 সালের কথা। জাফরুল্লাহ চৌধুরীর আওয়ামী লীগ বিরোধী জাতীয় ঐক্যমঞ্চের কথা আপনাদের মনে আছে? এই ঐক্যমঞ্চের মাধ্যমে রাজনৈতিক শাসন পরিবর্তনে মার্কিন সমর্থিত প্রচেষ্টা শুরু হয়েছিল, যেটির কথা বললাম যে বামপন্থী আত্মীয়ের মাধ্যমে। এটি হয়নি কেন? এটি ব্যর্থ হয়েছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং আইজিপি বেনজির আহমেদের প্রচেষ্টা বা উদ্যোগে এই অপকৌশল আসলে ব্যর্থ হয়, লিখেছে নর্থ ইস্ট নিউজ। আপনাদের নিশ্চয় মনে আছে একটি মার্কিন সমর্থিত এনজিওর প্রধানের বাসভবনে মোহাম্মদপুর শ্যামলী এই এলাকায়, নাম বললেই আপনারা চিনবেন, সেই তিনি ইউনূস সরকারের একটি কমিশন, যে অনেকগুলো কমিশন করেছেন, একটি কমিশনের তিনি প্রধান ছিলেন। তার বাসভবনে বার্নিকাটের কথিত নির্বাচনী ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার পর এবং তার গাড়ি বহরে হামলার শিকার হয়, এটি আমরা জানি, পত্রপত্রিকায় নিউজ এসেছে। এরপর থেকে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরো দুর্বল হয়ে পড়ে। আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনা কোনো মার্কিন রাষ্ট্রদূতকে বিদেয়ী সাক্ষাৎ দিতেন না, বা কোনো প্রয়োজনে কোনো ধরনের যে কলনটা সেটা হতো না, সাক্ষাৎ তিনি দিতেন না। ওই বামপন্থী আত্মীয় যার কথা বলছিলাম, জাফরুল্লাহ চৌধুরীর, তিনি আবার মোহাম্মদ ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। নেটওয়ার্কটা বুঝুন। এই আত্মীয় 1999 সালে তৎকালীন মধ্যম পর্যায়ের কূটনীতিক খলিলুর রহমান, যিনি আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাকে আবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই অনুসন্ধানগুলো নর্থ ইস্ট নিউজের সাংবাদিক এনায়েত করিমের লেখা। খলিল সাহেব 2001 সালে প্রধান উপদেষ্টা, মানে তৎকালীন বিচারপতি লতিফুর রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বলা হচ্ছে এই রিপোর্টে জামাত বিএনপি জোট সরকারকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিলেন। এটি বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন লেখায় পড়েছি, শুনেছি। আবার এই মোহাম্মদ ইউনূসী খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হতে, তার যে একটি ব্যক্তিগত কেলেঙ্কারি নিয়ে তিনি যখন চলে যান রাতারাতি, তাকে সেখানে থিতু হতে এবং জাতিসংঘের প্রভাবশালী কর্মকর্তা হতে সাহায্য করেছেন, এমনটি বলা হচ্ছে। এবং স্টেট ডিপার্টমেন্টের ঘনিষ্ঠ একজন মার্কিন ভিত্তিক সাংবাদিকের মাধ্যমে এই খলিলুর রহমান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সোহরাওয়ার্দীর সাথেও সম্পর্ক স্থাপন করেন। নর্থ ইস্ট জানাচ্ছে এর আরো আগের খবর, মানে 2013 সালের শেষের দিকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি আইকেবি নামে পরিচিত, এবং মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার একটা মার্কিন সমর্থিত পরিকল্পনায় জড়িয়ে পড়েন। মানে মার্কিন যুক্তরাষ্ট্র আছেই এই দেশের সরকার পতনের জন্য। আগামীতেও আমরা হয়তো দেখবই দুঃখজনক অধ্যায় বা পরিণতি। তা বলছে যে পরে এটি ফাঁস হয়ে যায় আইকেবি এবং যার কথা বললাম, এবং তারা এই তাদের প্রচেষ্টা থেকে তারা সরে আসেন। এখন সরে আসলে তো হবে না, এটি যেহেতু ফাঁস হয়ে গেছে। বিজিবির তৎকালীন যিনি মহাপরিচালক ছিলেন, পরে সেনাপ্রধান হয়েছেন, জেনারেল আজিজ, তিনি জানতেন, এবং আরেকজন মেজর জেনারেল তিনি জানতেন, সম্ভবত জাহিদ তার নাম। এটি জানার পরে নিশ্চয়ই তাদের অবস্থা নড়বড়ে হয়েছে, কিন্তু তারা আবার কৌশলে চটজলদি শেখ হাসিনা রাস্তা ফিরে পাওয়ার মতো কিছু কাজ করেছেন। কি সেটা? বিএনপি জামাতের ওই সময়কার অগ্নিসংযোগজনিত যে সন্ত্রাসের কথা আমরা শুনেছি, এটি তারা আবার সাকসেসফুলি দমন করেছেন। এবং 2014 নির্বাচনের জন্য তারা শেখ হাসিনাকে একটি অভাবনীয় কৌশল প্রস্তাব করেছেন বলে এই প্রতিবেদনে জানা যাচ্ছে। কি কৌশল? ওই যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হলো, এই কৌশলটি হলো আইকেবি এবং যে জেনারেল সোহরাওয়ার্দী সম্ভবত তাদের এটি। এরপর থেকে আসলে শেখ হাসিনা তাদেরকে আবার বিশ্বাস করতে শুরু করেন এবং ক্রমশ সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়তে থাকেন, এবং ক্রমশ তিনি আওয়ামী লীগের যে ক্যাডার নির্ভর রাজনীতি, তার যে দলীয় নেতাকর্মী নির্ভর রাজনীতি, এ থেকে তিনি ক্রমশ সেনাবাহিনী নির্ভর হয়ে পড়েন এবং দলের কার্যকলাপে গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব অনেক বেড়ে যায়। কিন্তু অভ্যন্তরীণভাবে মানে এটি তো বোঝা যাচ্ছে দুর্বল হয়ে পড়েছে আওয়ামী লীগ বা সরকার, শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি কৌশলে বা বুদ্ধিমত্তার সঙ্গে ভারত, চীন, জাপান এবং রাশিয়াকে নিজের পক্ষে রাখতে সক্ষম হয়েছিলেন। তার এই এক অসাধারণ কূটনীতি সেটি ছিল। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন থেকে ব্যাক করে, এটির জন্য আবার ইউনূস সাহেবকেও দায়ী করেছেন তিনি। ওই সময় চীন এগিয়ে আসে এবং বাংলাদেশের অনেক মেগা প্রকল্পে একের পর এক চীনা বিনিয়োগ প্রসারিত হতে থাকে, এবং এ সময় ভারতের নিরাপত্তা স্বার্থ বজায় রেখে শেখ হাসিনা চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলেন। অনেকে প্রশ্ন তোলেন যে ভারতকেও খুশি রাখা গেল, চীনকেও খুশি রাখা গেল, কি সেই কৌশল?
যাই হোক, রাশিয়াও আছে। রাশিয়ার সহায়তা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং জাপানের সহায়তা গভীর সমুদ্র বন্দর নির্মাণেও তিনি অগ্রসর হতে শুরু করেছিলেন। এভাবেই তিনি ক্রমশ মার্কিন প্রভাব বলয় থেকে তুলনামূলকভাবে নিজেকে বাঁচিয়ে স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু আঞ্চলিক অংশীদারিত্বকে তিনি সবসময় অগ্রাধিকারে রেখেছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী যে নিরাপত্তা নীতি, এই নিরাপত্তা নীতির সঙ্গে তিনি একমত হননি, যে কারণে তিনি কোয়াডে যোগ দেননি বললাম। এভাবেই তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন চীন বিরোধী নিরাপত্তা নীতির বাস্তবায়নে বড় বাধা হিসাবে আবির্ভূত হতে থাকেন। এরপরে কোভিডের একটা ধাক্কা তো ছিল। কোভিড পরবর্তী যে বিশ্ববাজারের যে বাস্তবতা চেঞ্জ হয়ে গেল, তখন রাশিয়ার মধ্যস্থতায় চীন ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক বিবেচনা করে বেইজিং তার আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনে। মিয়ানমারের সামরিক জান্তার উপর প্রভাব বজায় রেখে চীন মালাক্কা প্রণালী এবং রাখাইন রাজ্যের কিয়াকফিউ বন্দরের উপর নিয়ন্ত্রণ বিস্তারে মনোনিবেশ করে। এই চীনা কৌশল, যেটা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে মার্কিন নিরাপত্তা নীতির সাথে সাংঘর্ষিক ছিল, এর মোকাবিলায় যুক্তরাষ্ট্র 2020 সালের পর বাংলাদেশকে চীন বিরোধী সামরিক জোট কোয়াডে যোগদানের জন্য বারবার আসলে চাপ দিয়েছিল। প্রেক্ষাপটটা বুঝলেন, কিন্তু আঞ্চলিক ভারসাম্যের দোহাই দিয়ে বা কারণ দেখিয়ে শেখ হাসিনা কোয়াডে যোগ দেননি, এড়িয়ে গেছেন। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সেনাবাহিনীর একাংশের বলা হচ্ছে, এই প্রতিবেদন বলছে, ইচ্ছাকৃত ব্যর্থতার কারণে টেকনাফ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হলে বাংলাদেশ নতুন করে সংকটে পড়ে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের চাপে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হয়। আপনারা জানেন, তখন রিকোয়েস্ট করা হয়েছিল যে এদেরকে আপনারা আশ্রয় দেন। সব যে একটা জিওপলিটিক্যাল ষড়যন্ত্রের বিষয়, এগুলো এখন থরে থরে পাতাগুলো উল্টে যাচ্ছে আমাদের সামনে। এর ফলে আরাকান আর্মির বিদ্রোহীরা কক্সবাজার এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে অবাধ চলাচলের একটা সুযোগ পেয়েছে তারা। ইউএসএআইডি এবং অন্যান্য দাতা সংস্থার আড়ালে মার্কিন গোয়েন্দা কর্মীরা ঢাকা এবং চট্টগ্রামে ঘন ঘন চলাচল শুরু করে। আপনারা জানেন যে সেই ভাষান্তরে নেওয়া টেওয়া নিয়ে এই সমস্ত গোয়েন্দা কর্মীদের কারণেই নানান ধরনের ঝামেলাটা তখন তৈরি হয়েছিল। এই সময় এই অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ভারত এবং চীনের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তারা সাহায্য করেনি, সাড়া দেয়নি। রোহিঙ্গাদের আগমনের পর পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রাখাইনের কিছু অংশ, মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর জুড়ে দক্ষ মাদক ও অস্ত্র পাচার নেটওয়ার্ক গড়ে উঠতে থাকে। এখানেও আমাদের সেনাবাহিনীর কয়েকজনের নাম এসছে, আমি লজ্জায় আসলে তাদের নামটা আসলে বলতে চাই না। এছাড়া হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলার মতো গোষ্ঠীগুলোকেও এর সাথে তখন যুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে যে মন্ত্রী পরিষদ সচিবের হিজবুত তাহরিরের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। সোশ্যাল মিডিয়া এগুলো আপনারা দেখেছেন। নর্থ ইস্ট নিউজ এটি লিখল। চীনের বিরুদ্ধে একটি স্বাধীন খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠনের কথিত মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের জন্য নর্থ ইস্ট নিউজ তাদের হাতে আসা নথি রেফারেন্সে, যে নথি তারা পেয়েছে তার ভিত্তিতে তারা বলছে -2 ফর্মুলার কথা যেটা বলছিলাম, এর উপর ভিত্তি করে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী অনুগত ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়েছে। আর ওই যে 2023 সালে একটি সমন্বিত বেসামরিক সামরিক শাসন পরিবর্তন পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল। আমরা তো 2024-এ দেখলাম সরকারের পতন, কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছে আসলে এটি 2023 সালে চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি পিছিয়ে গেছে। এ সময় ডোনাল্ড লুর নির্দেশনায় পিটার হাস গণমাধ্যম ব্যক্তিত্বদের মাধ্যমে জনমত গঠনের দায়িত্ব দেন কাকে? মার্কিন ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলেরিয়াসকে। তাকে দেখেছেন আপনারা। তখন সরকার বিরোধী আখ্যান তৈরির জন্য সাংবাদিক, শিক্ষক, কর্মী, নানান ধরনের কর্মী, এলজিবিটি কর্মী, হিজড়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত নেটওয়ার্কগুলোকে সক্রিয় করা হয়েছিল। সব পেছনে ছিল ডিপ স্টেটের অর্থাৎ, সেটি অন্য ঘটনা, অন্য কাহিনী। নর্থ ইস্ট নিউজ বলছে, আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরে কি ঘটছে তার উপর নজর রাখার জন্য সাংবাদিক নাইমুল ইসলাম খানকে শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গতকালকেই বলেছি, কোন সেনা কর্মকর্তার সুপারিশে বা কাদের চাপে, কোন চক্রের চাপে নাইমুল ইসলাম খান প্রেস সচিব হয়েছিলেন। আর আজকে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের, হাসিনা সরকারের গোপন তথ্য
নজর রাখবার জন্য ভেতর থেকে, মানে তাদের ইনফরমার হিসেবে, এটি তো বোঝা যাচ্ছে, এটি তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন ষড়যন্ত্রটা কত গভীর এবং সুদূর প্রসারী ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন মার্কিন ভিত্তিক শিক্ষককে, যিনি আবার আলী রিয়াজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই নেটওয়ার্ক আপনারা দেখেছেন। তার সাথে আরেক জনপ্রিয় সাংবাদিক, বেশ কয়েকজন সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক করার জন্য একাধিকবার নেপাল এবং শ্রীলঙ্কা সফর করেছেন। মার্কিন ভিত্তিক সাংবাদিক মুশফিক ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখতেন। এটি আপনারা সবাই দেখেছেন যে প্রশ্নোত্তর পর্বে বেশ তৎপর ছিলেন। মুশফিক ফজলের মাধ্যমে আলী রিয়াজ আরেকজন মার্কিন ভিত্তিক সাংবাদিকের সাথে যোগাযোগ স্থাপন করেন। এদিকে বাংলাদেশে ড্রিকের শহীদুল আলম এবং রেহনুমা আহমেদ বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতেন এবং জামাতে ইসলামীর কর্মীদের সিপিবি ও বাসদে অন্তর্ভুক্ত করতে সহায়তা করতেন। মানে শুধুই যে আওয়ামী লীগের ভিতরেই লুঙ্গির তলায় ঢুকিয়ে দিয়েছে তা নয়, গুপ্ত যারা, তারেক রহমান যে বলেন গুপ্ত, সিপিবি এবং বাসদেও তারা এটি ঢুকিয়ে দিয়েছেন। জানি না সিপিবি বাসদ এখন সতর্ক হবে কিনা। এদিকে উবিনিগের ফরহাদ মজহার ডিজিএফআই এর দুর্বৃত্ত এজেন্টদের সাথে সমন্বয় করে জামাত ইসলামের গোপন ছাত্র কর্মীদের মধ্যে ফ্যাসিবাদ এবং রাষ্ট্র সংস্কারের মতো আকর্ষণীয় ধারণা এবং আওয়ামী লীগ বিরোধী যে আখ্যান, এটি ঢুকিয়ে দেওয়ার ভূমিকা নিয়েছিলেন। এছাড়া আদিলুর রহমান শুভ্রের অধিকার, যিনি উপদেষ্টা ছিলেন এবং সঞ্জিদা তুলির মায়ের ডাক, আওয়ামী লীগের বিরুদ্ধে জোরপূর্বক অন্তর্ধান ও হত্যাকাণ্ডের অভিযোগ প্রচারের ভূমিকা পালন করেছে। তারা ব্যাপক কাজ করেছে, এটি আমরা দেখেছি। ইউনুস ও খলিল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং মানবাধিকার কমিশনের ভলকার তুর্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ভলকার তুর্কের ভূমিকা আমরা দেখেছি। কিন্তু জেনারেল ওয়াকারের আপত্তির কারণে এদের এই যে সম্মিলিত নেটওয়ার্ক থাকার পরেও জেনারেল ওয়াকারের কারণে রামুতে মানবিক করিডোর যেটা তারা চেয়েছিল এবং জাতিসংঘ শান্তিরক্ষা সেনানিবাস স্থাপন করতে পারেনি খলিল এবং ইউনুস, এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি, নর্থ ইস্ট নিউজ বলছে। সেই খলিল সাহেব এখন পররাষ্ট্রমন্ত্রী। গত 7 এপ্রিল তিনি ভারত সফর করেছেন। নর্থ ইস্ট বলছে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোতে বিদ্রোহ দমনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সামরিক সহযোগিতাকে তার প্রধান এজেন্ডা হিসেবে জোর দিয়েছে আলোচনায়, যার জন্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে তাদের প্রয়োজন হবে। এটি তারা বলেছে। বাংলাদেশ কি বলেছে এটি এখনো প্রকাশ্যে আসেনি। আচ্ছা, ভারতের মণিপুরে 150 বছরের পুরনো একটি ইহুদি সম্প্রদায় রয়েছে, যারা মূলত কুকি চিন মিজো এই নামে পরিচিত। রাখাইনের কুকি চীন বিদ্রোহীদের সাথে এদের আবার গভীর সংযোগ রয়েছে। মিজোরামের বিএনএলএ, বাংলাদেশের জনসংহতি সমিতির একটি অংশ এবং ইউপিডিএফ এর একটি অংশ মিলে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। তারা আসামে উলফা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরের কিছু সুনির্দিষ্ট নেটওয়ার্ক থেকে সামরিক সহায়তা পায় এমন অভিযোগ করছে নর্থ ইস্ট নিউজ। এই নেটওয়ার্কটি মার্কিন গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের আইএসআই এর সাথেও আন্তর্জাতিক যোগাযোগ বজায় রাখছে বলে বলা হচ্ছে। শেখ হাসিনার শাসন আমলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ থাকলেও গত 1.5 বছর ধরে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবাধে সভা করেছে, মিছিল মিটিং করেছে, কালো পতাকা সাদা পতাকা উড়িয়েছে, আপনারা সবাই দেখেছেন। হাসিনা সরকারকে উৎখাত করার প্রচেষ্টায় উলফা এবং কুকিচিন বিদ্রোহীদের জড়িত থাকার ইঙ্গিতবাহী গোয়েন্দা প্রমাণ ভারত ও বাংলাদেশ উভয়ের কাছেই রয়েছে বলে জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। কিন্তু এটি কেউ প্রকাশ করছে না, এটি তাদের কাজের কৌশল হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 2 মাস ধরে ক্ষমতায় থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর করার ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদিও বিএনপি প্রতিনিধি দল বেইজিং সফর করেছে এবং আরো সফরের পরিকল্পনা রয়েছে। এদিকে বর্তমানে ইরান সম্পর্কিত উত্তেজনায় ব্যস্ত থাকা যুক্তরাষ্ট্র খুব শিগগিরই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে মনোযোগ দেবে বলে জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। এটি কূটনীতিকরাও বলছেন। এবং ওই যে তারা যে 2টি চুক্তির কথা বলেছে, প্রতিরক্ষা চুক্তি এসিএসএ এবং জিসোমিয়া, এই 2টি চুক্তির মতো চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে এটি ধারণা করছে নর্থ ইস্ট নিউজের যিনি পর্যবেক্ষক, সাংবাদিক, লেখক এনায়েত কবির। তিনি লিখছেন, গত 13 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন বর্তমানে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
এবং বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, আমি ইলিশ খেতে খুব ভালোবাসি। নর্থ ইস্ট বলছে যে এই ভালোবাসার পেছনে কি আছে বলা মুশকিল। তাদের ধারণা যুক্তরাষ্ট্র আবারও হয়তো ঘোলা জলে সক্রিয়ভাবে মাছ ধরবে কিনা, সেটাই এখন দেখার বিষয়, অপেক্ষার বিষয়। সুপ্রিয় দর্শক, শেষ করছি। সবার জন্য শুভকামনা।